কিছু নির্বাচনী সিদ্ধান্ত নিয়েছে। রুমিন ফারহানা তাদের খুব পরিচিত একটা মুখ, তাকে বহিষ্কার, 300 কয়েকজন বহিষ্কার করেছে। এসব বিষয় নিয়ে আসলে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি কোন পথে যাচ্ছে, এগুলা নিয়ে আমরা আমাদের প্রিয়জন আলোচক কূটনীতিক হারুন আল রশিদ, তার সঙ্গে কথা বলবো। হারুন ভাই, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ বাড়ি ভাই। এই খবরটা শোনার পরে কালকে থেকে আপনার মনে প্রথম কোন কোন প্রশ্নগুলা এসেছে সামনে? বেগম খালেদা জিয়ার মৃত্যু। জি, দেখুন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমার সহসা মনে কিছু আসে নাই। সাধারণত উনি একজন 80 বছর বয়স্ক একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং ওনাকে বাংলাদেশের অনেক মানুষ ভালোবাসে, এবং সেই জনমতের প্রতি শ্রদ্ধা দেখি আমি নিজেও তার একটা অবিচুয়ারি ভিডিও করেছি। সেটার ঠিক আছে, আমরা একটা জিনিস দেখলাম, দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ইনারা কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিলেন 2004 সালের 21শে আগস্ট। তারপরও আপনি দেখবেন আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক আছে বা সজীব ওয়াজেদ জয়, সবাই কিন্তু রাজনৈতিক শিষ্টাচার মেনেছেন, তারা কিন্তু শোক প্রকাশ করেছেন। তবে আমাদের দেশটা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের এই দুই ধারায় বিভক্ত, সেই দুই ধারায় বিভক্ত যে স্বাধীনতা বিরোধী যে শক্তি, সেই শক্তির প্রধান নেতা কিন্তু ছিলেন একেবারে দীর্ঘ জীবন, তার পুরোপুরি রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া। সেটা তো আমাদের জন্য আসলে গভীরভাবে একটা বেদনা, আমরা বেদনা ভারাক্রান্ত হই সেই দিক থেকে। কিন্তু তারপরেও মানুষকে কোনো একটা সময় মানুষের আপনার ভাষার পরিবর্তনের দরকার আছে, বিশেষ কিছু অনুভূতি প্রকাশ করার দরকার আছে। সেই দিক থেকে আমি বেগম খালেদা জিয়ার মৃত্যুটা দেখছি। এবং একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, কালকে থেকে যেটা আপনি যেটা বললেন, আসলে ওই জিনিসটা আমি ভাবছিলাম যে বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের তো স্বাধীনতা বিরোধীদের যে উনি প্রধান নেত্রী, সেটাকে আমি আর এখানে ধরছি না, কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসাবে, একজন শোভন এবং আপনার একজন মানুষের ব্যক্তিগত রুচি অরুচি বলুন বা হিংস্রতা বলুন বা মনের মধ্যে উদারতা বলুন, এটা নিরিখে কিন্তু আমরা বেগম জিয়ার ওই 15ই আগস্টের যে জন্মদিন, সেটাকে আমরা দেখি। প্রথম কথা হলো 15 আগস্ট বেগম জিয়ার জন্মদিন না। আর যদি জন্মদিন হয়েও থাকে, আজকে শেখ হাসিনা বলুন, সজীব ওয়াজেদ জয় বলুন, আওয়ামী লীগ, তারা যে সৌজন্য দেখাচ্ছে, এই সৌজন্য তো তারা কিন্তু বেগম জিয়া থেকে পায় নাই। হ্যাঁ, 15ই আগস্ট উনি ঠিকই কেক কেটেছেন, এবং অতটুকু সৌজন্য পেতে হলে আপনার ওই দিন যদি সঠিক একটা জন্মদিন হয়েও থাকতো খালেদা জিয়ার 15ই আগস্ট, তাহলে কিন্তু উনি ওটা করতেন না, তাই না? কারণ সেই দিন আপনি ওই যে আজকে অনেকেই লিখেছে, আসলে তো দেখেন শুধু তো বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, পরিবারের একেবারে রাসেল সহ আরো কয়েকজন শিশুকে কিন্তু আপনার জঙ্গি ঘাতকরা হত্যা করেছে। তো বেগম জিয়া কিন্তু ইতিহাসে তার 15ই আগস্টের কেক কাটার দিয়ে কিন্তু অনেক দিন, মানে ইতিহাসে এই জিনিসটা তার যদি রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করা হয়, এই বিষয়টা আসবে আর কি। তো ওইটা আমার যেটা মনে হলো, দেখেন এই বেগম জিয়ার যে মৃত্যুদিন, এটা নিয়ে জাতির মনে যথেষ্ট কিন্তু একটা সন্দেহ আছে যে সঠিক কোন মুহূর্তে উনি মৃত্যুবরণ করেছেন, এটাকে রাজনীতিকরণ করা হয়েছে কিনা, সুবিধাজনক সময়ে মৃত্যুটা ঘোষণা দেওয়া হয়েছে কিনা। এটা পুরো বিষয়টা কিন্তু আমার কাছে একটা ডিভাইন জাস্টিস বলে মনে হয়েছে। অর্থাৎ উনি যে জন্মদিনটা নিয়ে প্রতারণা করেছেন, সেটা ঠিক ওনার মৃত্যু দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রতারণাটা যাতে হয়, সেই রকম একটা ঘটনা ঘটেছে। এটাকে আরো শক্ত করেছে কে? ইউনূসকে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর বাটপার। বাংলাদেশের কোনো মানুষ তাকে বিশ্বাস করে না, জামাতও তাকে বিশ্বাস করে না, আপনার বিএনপিও বিশ্বাস করে না, আর আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক তাদের তো বিশ্বাস করার কোনো কারণই নেই। এই ইউনূসের সাথে তার জামাত বা বিএনপির আপনার সম্পর্কটা কি? কেউ যদি একজন
ভাড়াটিয়া খুনি জোগাড় করে, অর্থাৎ যে ভাড়াটিয়া খুনির সাথে যে তাকে কেনে একটা খুন করার জন্য যে সম্পর্ক ইউনূসের সাথে, জামাতের সাথে এবং ইউনূসের সাথে বিএনপির সাথে, ওটা কিন্তু ঠিক সেই সম্পর্ক। যেভাবে ইউনূস জঙ্গিদের এই গত বছরের 24শে আগস্ট থেকে যেভাবে জঙ্গিদের ঢাল হিসাবে ব্যবহৃত হয়েছে, শুধু একটা সম্পূর্ণ খুনি ভাড়াটিয়া হিসাবে ইউনূস কিন্তু আছে সেই চরিত্রের। এই ইউনূসের উপস্থিতি বেগম জিয়ার এই যে মৃত্যুদিন নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এটাকে বড় একটা বলিষ্ঠতা প্রদান করেছে, যেহেতু ইউনূসের কোনো বিশ্বাসযোগ্যতা নাই। দেখেন ওই জিনিসটাকে আপনি যদি ডিভাইনলি দেখেন, আরো শক্তপোক্ত করার জন্য হাদি নামক সবচেয়ে কুখ্যাত, অন্যতম কুখ্যাত জঙ্গিটার লাশ ওই সময় পড়লো। কিভাবে হলো? হাদি যে মরে গেছে আগেই, এবং হাদির লাশকে যে ইউনূস সিঙ্গাপুর পাঠালো, এটা তো আমরা বলিনি। আপনি ইউনূসেরই নির্ধারিত একটা জঙ্গি, যার ফেস দ্য পিপল নামে একটা ইউটিউব আছে, চ্যানেল আছে, ওই জঙ্গি কিন্তু স্পষ্ট করে দিছে যে হাদি আগেই মারা গেছে। তারপরে এই ইউনূস হাদির লাশটাকে আপনার সিঙ্গাপুর পাঠিয়েছে। এখন ইউনূস যদি হাদির লাশ নিয়ে এই তেলেসমাতি করতে পারে, তাহলে বেগম জিয়ার মৃত্যু নিয়ে যে ইউনূস এই অসভ্যতা করবে না, এটা করবে, এটাই তো স্বাভাবিক। এবং বাংলাদেশের মানুষের মনে বেগম জিয়ার মৃত্যু নিয়ে, মৃত্যুর দিনক্ষণ নিয়ে এই একটা নিষ্ঠুরতা যে হলো ইউনূসের পক্ষ থেকে, হোক বা না হোক, এটাই মানুষ দেখবে। এবং এটাকে আমার কাছে একটা ডিভাইন জাস্টিস বলে মনে হয়েছে। আসলে 15ই আগস্টের কেক কাটা যে আপনার কি পরিমাণ একটা শিষ্টাচার বহির্ভূত, শুধু না, আপনার কি ধরনের একটা বলবো যে কি বলবো বলেন, ভাষা দিয়ে তো বলা যায় না। আমি তো ফেসবুকে অনেক খারাপ কথা লিখি, ইউটিউবে বলতে চাই না, চাই যে ইউটিউবটা সবাই শুনুক। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার ওই জায়গাটা দেখেন, মানে এখানে একটা আমরা ডিভাইন জাস্টিস বলুন, যাই বলুন, একটা কিন্তু একটা মানে একটা প্রাকৃতিক বিচারই আমরা দেখলাম আর কি, যে ওনার মৃত্যুটা ঠিক স্বাভাবিকভাবে মৃত্যুদিনটা ঘোষণা হলো না। এবং মানুষের মনে, বিএনপির নেতা কর্মীদের মনেও এই বিভ্রান্তি থাকবে, সব বাংলাদেশের সব মানুষের মনে এই বিভ্রান্তি থাকবে। দুটো মৃত্যুই কিন্তু আপনি চিন্তা করেন, যে রহমানের মৃত্যুর পর ডেড বডিটা পাওয়া গেল বেশ পরে, বা এই কফিনে ডেড বডি কেউ কিন্তু দেখে নাই। আমার মনে আছে কফিনটা যখন বেগম জিয়ার সামনে আনা হয়, উনি কফিনে গিয়ে শোকার্ত স্ত্রীর মতো ঝাঁপিয়ে পড়ছেন কফিনের উপরে। সে টেলিভিশনে আমরা দেখছিলাম, কিন্তু কফিনটা কেউ খুলে দেখে নাই। প্লাস হচ্ছে আরো যে সেই পরিবেশটা তৈরি করা কয়েকদিনে, আপনার একটা মনে আছে আমাদের ছোটবেলায় জিয়াউর রহমান স্কুলে, কলেজে, ইউপি অফিসে, বিভিন্ন জায়গায় সাদা কালো টেলিভিশন দিয়েছিলেন। উনি টেলিভিশন গুলো দিয়েছিলেন, মানুষজন ভিড় করে ওইখানে গিয়ে জমা হয়ে টেলিভিশন দেখতো। জিয়াউর রহমান মৃত্যুর পর এই টেলিভিশনে আলোচনা, কোরআন, নাচ, একটা পরিবেশ তৈরি করা হয়, এবং জানা যায় কিন্তু মানুষের আয়োজনটা ছিল সেইভাবে। এই মৃত্যুটা নিয়ে আপনি যেভাবে কথাগুলো বললেন, কালকে উনার জানাজার বিষয়টাকে পাহারা দিতে 10,000 নিরাপত্তা, পুলিশ, মিডিয়া, র্যাব, সেনাবাহিনী, 10,000 লোক দিয়ে থাকবে সেটা। আপনি প্রাকৃতিক বিচার বলছেন, কিন্তু আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি কিন্তু বলে ফেলেছেন, আজকে বলেছেন এটা শেখ হাসিনা এবং তার সরকারকে দায় দিয়েছেন। বাংলাদেশে খালেদা জিয়া ভাগ্যবান যে জায়গাটায় তিনি কিন্তু একটা 80 বছর বাংলাদেশের খুব কম মানুষ কিন্তু পায়, কিন্তু 80 বছর নর্মালি পায়। এবং ওনার জন্য রাষ্ট্রীয় 3 দিনের শোক, কালকে ছুটি, এত আয়োজন, কিন্তু এই অবস্থায় আসিফ নজরুলের যে বয়ানটা, এইটা যে আপনি বলছেন এটা রাজনৈতিক ভব্যতা, সৌজন্যতা, সেটাকে কতটা ভারাক্রান্ত করবে সেটা? আসিফ নজরুল সম্পর্কেও আমাদের আলোচনা করতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। দেখুন, আসিফ নজরুলরা যে
শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরই একজন, এটা তো আমরা দেখেছি। এবং আসিফ বাংলাদেশের চরিত্রহীন মানুষের মধ্যে, চরিত্রহীন বললে আবার সবাই বুঝবে যে শুধু নারী ঘটিত না, আমি সেটা মিন করি না, মানে সেটা বড় বিষয় না। চরিত্রহীন কাপুরুষ জঙ্গিদের মধ্যে একেবারে নিকৃষ্ট প্রজাতির যে মানুষগুলো আমরা পেয়েছি আমাদের ইতিহাসে, আসিফ নজরুল তাদের মধ্যে একজন। আসিফ নজরুলের এই জিনিসটা নিয়ে আলোচনা করা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে একটা জিনিস দেখেন, আমি যেটা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে যে আওয়ামী লীগ সরকার জেল দিল, ওইটার সাথে আমি একমত না এই জন্য যে বাংলাদেশে ওনার ওটা কি অরিজিনালি 2 কোটি বা এরকম অল্প টাকার কথা বলা হয়, যেই দেশে একটা পিয়নের দুর্নীতি, একটা আপনার ওসির দুর্নীতি আপনার শত শত কোটি টাকা, সেইখানে বেগম খালেদা জিয়াকে, ওটা আমার মনে হয় না এখানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কোনো লাভ করেছে, এটা আমি বিশ্বাস করি না। এই মামলাটা, এই অভিযোগটা, এটা হচ্ছে 91-এ যখন খালেদা জিয়া ক্ষমতায় আসেন, এই টাকাটা তখন এসেছিল। এবং এই টাকাটা 96-এ যখন আওয়ামী লীগ পাওয়ারে আসে, এই খবরটাই পায় নাই, এই মামলার এই অভিযোগ খবরটাই পায় নাই। কিন্তু 2007-এ সেনাবাহিনী ব্যাক যখন একটা দুষ্টি ক্ষমতায় আসলো, সেনাবাহিনী ওই যে ফাইল করে না সবার, সেনাবাহিনীর লোকজন আশেপাশে থাকে, তারা এই ফাইলটা করে রেখেছে, তারা ওই মামলাটা নিয়ে ফাইলটা করে রেখেছে, ওই মামলাটা তখন করে। এবং এরশাদেরও কিন্তু জনতাটার মামলা কিন্তু এরকম, কিন্তু 3 কোটি টাকার মধ্যে সেটা, এই 3 কোটি টাকা 2.5 কোটি টাকা ব্যাংক ট্রান্সফারের রেকর্ড আছে কিন্তু এটা, হ্যাঁ, এইগুলা প্রমাণ করা যায়। 2,500, 3,000, 10,000, 20,000 হুন্ডিতে যায়, এটা প্রমাণ করা যায় না, হ্যাঁ। এবং এই মামলাটাকে বিএনপি এত ভয় পেত, এই মামলার হিয়ারিং এর দিন বিএনপি কিন্তু হরতাল দিত, এই মামলার দিন কিন্তু এই মামলাটা বিলম্বিত করার জন্য এটা বহুবার হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, স্টে করানো হয়েছে, অনেকদিন এই কাজটা করেছিল বিএনপি। আমি আপনার ইস্যুটা বুঝতে পেরেছি, আপনি যা বোঝাতে চাচ্ছেন। আসলে এই তথ্যগুলো তো আমরা জানি, কিন্তু বিষয় হলো যে আওয়ামী লীগের জন্য আমি পরামর্শক হিসাবে এই কথাগুলো বলছি। দেখুন, আপনি যাই করবেন সেটাতে আপনার রাজনৈতিক লাভ লোকসানটা হিসাব করা উচিত, এবং সেটা প্রজ্ঞার সাথে হিসাব করা উচিত। এই মামলা সত্য কি মিথ্যা এইটা বড় জিনিস না, মামলাটার মরালটা হইলো বড় জিনিস ছিল। আমি এখানে বেশি সময় নষ্ট করব না, আমার অনেক কথা বলার আছে, আমি সেখানে যাচ্ছি। আমার কথা হলো যে বিএনপি কিন্তু 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ তৈরি করেছিল বাংলাদেশে। আওয়ামী লীগের উচিত ছিল, হ্যাঁ, প্রমাণ করা যায় না বড় বড় দুর্নীতি, আপনি সত্য কথা বলেছেন, কিন্তু তারপরেও সেই দিকটা ফোকাস করে আপনার আওয়ামী লীগের কাজগুলো করা উচিত ছিল, সেখানে যতটা মানুষকে কনভিন্স করা যেত। আওয়ামী লীগ কিন্তু সেটা করে নাই, অর্থাৎ কঠিন কাজটা আওয়ামী লীগ করতে চায় নাই। বাংলাদেশে আওয়ামী লীগকে কঠিন কাজই করতে হবে। কেউ যদি আওয়ামী লীগের মন্ত্রী হতে চায়, কেউই তো হতে চাইবে না। আওয়ামী লীগের সত্যিকারের দায়িত্ব যেটা, সেটা করতে গেলে আওয়ামী লীগের জন্য মন্ত্রী আপনি খুঁজে পাবেন না, কারণ আওয়ামী লীগের জন্য এই রাষ্ট্র শাসন করা 50 গুণ বেশি কঠিন। সেই কঠিনটা আওয়ামী লীগ ভুলে গিয়ে এইসব সস্তা জিনিসের উপর কাজ করেছে, যার কারণে এটাতে আওয়ামী লীগের কোনো লাভ হয় নাই। আমি সেই জায়গায় না, আমি এটা আজকের দিনে এটা একটা ঠিক আছে, এটা কিন্তু যে জিনিসটা এখানে আসিফ নজরুলের কথার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, দেখেন, শেখ হাসিনা সরকার কিন্তু বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো দিক থেকে তারা যেভাবে চেয়েছে, কোনো দিক থেকে কোনো ধরনের ত্রুটি কিন্তু রাখে নাই। সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে উনি চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিলেন, এবং উনি বিদেশে গেছেন, সেখানে গিয়ে আসলে উনি তেমন কোনো চিকিৎসা করাননি, ওখানে ডাক্তার দেখেছে, বুঝছেন। উনি চিকিৎসা সময় মতো চিকিৎসা নিতে চান না। বঙ্গবন্ধু মেডিকেলে যখন উনি ছিলেন, ওনার জন্য যে মেডিকেলের টিমটা আর কি, উনি যখনই যারা দেখা করতে যেতে চাইতো উনি দেখা করতেন না তাদের সাথে। উনি তখন জিদ ধরে পড়ছেন, ওনার আলাদা চিকিৎসা লাগবে, নানা কিছু, মানে আর্থাইটিস, মনে করেন আর্থাইটিসের একটা সমস্যা, হাতগুলা কিন্তু বেঁকে গিয়েছিল, আর্থাইটিস চিকিৎসা বাংলাদেশে যা অস্ট্রেলিয়াতে তা। এটা প্রথমে থাইরয়েড যে ইনজেকশন দেয়, পেইন কিলার দেয়, ফিজিওথেরাপি আছে, এবং না হলে সেটা অপারেশনে যায়। টাইমলি উনি চিকিৎসাটা নিতে চান নাই,
না, আমরা এই চিকিৎসার উপর বেশি সময় ব্যয় না করি। মোট কথা হলো উনি সর্বোচ্চ সুযোগ পেয়েছেন দেশে বিদেশে চিকিৎসায়, এমনকি বাংলাদেশে থেকেও। এইটার ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। আমি যেহেতু নিরপেক্ষতার সাথে কথা বলার চেষ্টা করি, আমাকে দুটোই বলতে হবে। তো কিন্তু দেখেন, এই যে সর্বশেষ আপনি এটা অনেকবার ফোকাস করেছেন, তাকে যে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া হলো, যে ছবিটা আমরা দেখলাম ওনার হাতে পানি, ওটা কিন্তু ওনার মৃত্যুটাকে ত্বরান্বিত করেছে, তাই না? আসিফ নজরুলটাই তো মৃত্যুটা ঘটিয়েছে। আসিফ নজরুলই তো আজকে বাংলাদেশের ক্ষমতায়, ইউনুস আসিফ নজরুল। বিএনপিকে সেই দিকটাই ভেবে দেখতে হবে। এখানে ওই শেখ হাসিনাকে টেনে এনে ওদের লাভ নাই। আর আপনি ওই কবর নিয়ে একটা কথা বলছিলেন, দেখেন ওই জিনিসটা আমাদের আসলে ভালো করে বোঝা দরকার, যে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের যে কবর, আমি লাশ নিয়ে খুব একটা কথা বলতে চাই না। লাশ, তার ওই কফিনে লাশ ছিল কি ছিল না, থাকলেও সেই লাশ তো অনেকদিন পরে পাওয়া গেছে, সেটা দেখার মতো অবস্থা ছিল কিনা। মানে হলো কি, আমাদের রাজনীতিটা হওয়া উচিত কি জানেন, প্রজ্ঞা যদি আপনার একটা যুক্তিতর্কের মধ্যে ঘটে, আপনি ছোট ছোট যে জিনিসগুলো মানুষ বিরক্ত হয়, পছন্দ করে না, সেগুলো আপনি আর কথা বলবেন না। ওই লাশ নিয়ে, ওই যে লাশ কত, এগুলো ওই ধরনের একটা কথা, কিন্তু মূল কথাগুলো কিন্তু কেউ বলতে পারে না, যেটা আসলে বলা দরকার। আমাদের বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের, আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রজ্ঞাটা এতটা মরে গেছে, এতটা মরুভূমি, এইখানে তারা সস্তা জিনিস নিয়ে আলোচনা করে, কিন্তু গভীর জিনিসটা নিয়ে আলোচনা করে না। আপনি দেখেন, বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় আজকে বঙ্গবন্ধুর মাজার হয়েছে। আপনি চিন্তা করেন তো, এই জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া, এদের জন্য বাংলাদেশের সংসদ ভবন ছাড়া আর কোথায় তাদের কবর হলে তারা কোনো গুরুত্ব পাবে? একটা দখল করা রাষ্ট্রের, এদের জিয়াউর রহমান বলুন, বেগম খালেদা জিয়া বলুন, তাদের তো সংগ্রামের কোনো ইতিহাস নেই। বঙ্গবন্ধুর একটা শেকড় আছে, আপনার টুঙ্গিপাড়া আছে। জিয়াউর রহমানের বা খালেদা জিয়ার কি এমন কিছু আছে? খালেদা জিয়া ফেনীর মানুষ, ওনারা বগুড়ায় বসবাস করেছেন, আমার মতোই অবস্থা দেখি, মানে কোনো ইয়ে নেই। আপনি কোথায় খালেদা জিয়াকে আপনি কবর দিবেন? ফেনীতে দিবেন, বগুড়ায় দিবেন? জিয়াউর রহমানকে বগুড়ায় দিবেন? জিয়া কোথায় দিবেন? তাদের রাষ্ট্রীয় আনুকূল্য, যেই রাষ্ট্রটার মূলধারার তারা বিরোধী রাজনীতির একটা প্রতিভূ, সেই রাষ্ট্রের যেখানে আপনি মনে করেন যে হার্টটা ধরলাম সংসদ ভবন, সেখানে কবর না হলে এদের কিন্তু কোনো গুরুত্ব থাকে না। কিন্তু বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য টুঙ্গিপাড়ায় যথেষ্ট। মাটি আর শেকড়ের যেই টান বা যেই আপনার রিলেশনশিপ মাটির সাথে বঙ্গবন্ধু শেখ হাসিনা গড়তে পেরেছেন, সেটা তো জিয়াউর রহমান খালেদা জিয়ার নাই। ফলে তাদেরকে ওই সংসদ ভবনেই কবর দিতে হবে, না হলে তাদের অস্তিত্ব নিয়ে চিন্তার বিষয় আছে। এই জিনিসটার দিকে আমি আসলে সবাইকে দৃষ্টিটা নিবদ্ধ করতে বলবো। আসলে তাদের তো সেই ধরনের কোনো কিছু নাই, মানে তাদের শেকড় কোথায়, তাদের গভীরতাটা কোথায়, যেটা বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের আছে। সুতরাং তাদের ওইটাই লাগবে, যে আপনার সংসদ ভবনের ওই সংসদের চত্বরে কোথাও, এমন কোথাও লাগবে যে তাদের জন্য একটা শেকড় খুঁজতে হবে, যে শেকড়টা কিন্তু তৈরি হয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে। আপনি এখন বিএনপি রাজনীতিটা কোন দিকে, একটা হার্ডলাইন ডিসিশন আমরা দেখলাম, রুমিন ফারহানা সহ তার কয়েকজনকে তাদের সব কর্মসূচির সময় বহিষ্কার করা হয়েছে। বিএনপি রাজনীতিটা আসলে কোন দিকে যাবে আপনি মনে হয়? প্রথম কথা হলো যে 24শে আগস্টের পরে আমরা যা কিছু দেখলাম, আপনার জঙ্গিরা বলুন, বিএনপিরা বলুন, প্রচুর ডিজাইন করে কাজকর্ম করছে সবকিছু। আজকে যে এনসিপির যে সন্ত্রাসীগুলো আবার জামাতে আসলো, এখানে যে আরো কোনো নাটক হচ্ছে না। মানুষ কিন্তু, এরা যেহেতু নাটক করে করে বাংলাদেশকে ধ্বংস করেছে, এরা যাই করে মানুষ এটাকে নাটক হিসাবে দেখে। ফজলুর রহমানকে কিন্তু বিএনপি বহিষ্কার করেছিল, আবার নমিনেশন দিয়েছে। এখন রুমিন ফারহানার এই বহিষ্কারাদেশ, প্রথম কথা হলো যে এটা কি কোনো ধরনের নাটকের অংশ কিনা, সেটাও একটা চিন্তা আছে মানুষের মাথায়। আবার রুমিন ফারহানার আব্বা, আপনিও একটু আগে বলছিলেন যে এরা তো খন্দকার মোশতাকের সাথে যাওয়া লোক, আওয়ামী লীগের ছিল, ইত্যাদি ইত্যাদি। তবে একটা জিনিস আমি রুমিন ফারহানার ক্ষেত্রে সবার দৃষ্টিটা আকর্ষণ করতে চাই। রুমিন ফারহানা শেখ হাসিনাকে অনেক গালিগালাজ করেছে, কিন্তু আমি বঙ্গবন্ধুর নামে কোনো গালিগালাজ আমি কখনো শুনি নাই। অর্থাৎ বঙ্গবন্ধুকে সে বঙ্গবন্ধুই বলতো। বিএনপিতে থেকে তো বেশিরভাগ লোকই কিন্তু শেখ মুজিব করে, যেটা শুনলে আমাদের অত্যন্ত, আমি খুব ক্রুদ্ধ হই আর কি। সে রুমিন ফারহানা কিন্তু আমি তার মুখে কখনো বঙ্গবন্ধু ছাড়া কিছু শুনি নাই। সুতরাং সেই দিক থেকে বলবো যে রুমিন ফারহানা কিন্তু
রাজনৈতিক শিষ্টাচারে অনেক বেয়াদবি করেছে, কিন্তু একটা জায়গায় কিন্তু ক্রস করে নাই। এখন তারেক রহমানও কি সেটা খেয়াল করে তাকে শাস্তি দিচ্ছে কিনা, বা রুমিন ফারহানা, আমি জানি না। তবে রুমিন ফারহানার মতো একটা মেধাবী তরুণী রাজনীতি বা তরুণ রাজনীতিবিদ বিএনপির সাথে রাজনীতি আর কতদিন করবে, ভবিষ্যতে দেখা যাবে আসলে এটা কি নাটক নাকি এটা ইয়ে। তবে রুমিন ফারহানার যেহেতু মেধা আছে, যোগ্যতা আছে, কথা বলতে পারে, আমি বলবো যে রুমিন ফারহানাকেই তার তার মূল ধারায় ফিরে আসা উচিত। সেটা যে আওয়ামী লীগেই হতে হবে এমন না, তার বাবার একটা ইতিহাস আছে, তাই না? রাজনৈতিক ইতিহাস আছে, সেখানে আপনার কলঙ্ক আছে, আবার কলঙ্কের বিপরীত যেটা সেটাও আছে। সুতরাং সেই দিক থেকে এই মেধাবী মানুষগুলা, এই রুমিন ফারহানা তো বিএনপি থেকে কিছুই করতে পারবে না। পারবে না বলতে হলে কি, তার কোনো চিহ্ন থাকবে না। তার মেধাটা আপনার এই স্বাধীনতা বিরোধীদের তোষণে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহৃত হবে। সেই মেধা একটা ভালো কাজে ব্যবহার হোক, আমি সেটাই আশা করব। বিএনপির লোকজন কিন্তু ইউনূসকে সবসময় জামাত ঘেঁষা এবং জঙ্গিদের সাথে ঘেঁষা হিসেবে তারা চিন্তা করত, এবং ইউনূসও সব জায়গায় একটা অবিশ্বাস তৈরি করেছে। উনি খালেদা জিয়াকে এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার জন্য এসএসএফ এর ব্যবস্থা করেছেন। এখন আবার 3 দিনের শোক ছুটি নানা আয়োজনের মাধ্যমে তিনি কি আসলে আস্থা অর্জন করতে পারছেন? তাই অবিশ্বাসে থাকছে সবার সামনে দিন শেষে। ইউনূসকে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, জঙ্গিরাও বিশ্বাস করবে না, তারেক রহমানও বিশ্বাস করবে না। করার কোনো কারণ নাই। কারণ আপনি দেখেন, আমি ইউনূসের সমালোচক হিসাবে না, আমি যদি একটা নিরপেক্ষ মানুষ হিসাবে ইউনূসের চরিত্রটাকে দেখতাম, ইউনূসের চরিত্রে একজন ভাড়াটিয়া খুনির গুণ ছাড়া কোনো গুণ নাই। অর্থ আর লামিয়া ছাড়া ইউনূস কিছুই চায় না। মানুষের তো একটা চরিত্র গড়তে হয়, একটা আদর্শ গড়তে হয়। গোলাম আজমেরও আদর্শ আছে, সে পাকিস্তান চায়, জঙ্গিবাদী রাষ্ট্র চায়। ইউনূস তো এগুলো কিছু চায় না। ইউনূস চায় তার লিঙ্গ পূজা করতে আর পেটের পূজা করতে, অর্থ কামাতে। এবং বাংলাদেশ থেকে যেই পরিমাণ অর্থ কামিয়ে নিয়েছে গত 1-1.5 বছরে, বাংলাদেশের মানুষকে এই হিসাবটা আমাদের করে দেখাতে হবে। এটা 50,000 কোটি টাকাও বলা হচ্ছে, কিন্তু 50,000 কোটি কিনা আমি ওইভাবে বলবো না, কিন্তু এটা সীমাহীন। অর্থাৎ ইউনূস শুধু খারাপই না, আপনার দুর্নীতি বা শাসকদের মধ্যেও পৃথিবীতে সে 1 নম্বর স্থান দখল করে ফেলছে। তারেক রহমানরা তো এগুলো জানে, সুতরাং এখানে বিশ্বাসের কোনো ব্যাপার নাই। কিন্তু একটা জিনিস ব্যাপার আছে, দেখেন, ইউনূসের কিন্তু যেই অপরাধ সে জড়িত হয়ে গেছে, এখন যদি বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী এখন তারেককে চায়, তারেকের মাধ্যমে। সুতরাং আর ইউনূস যেহেতু 5 আগস্টের পরে জঙ্গিদের একটা বিশাল শিল্ড হিসাবে কাজ করেছে সারা বিশ্বে, তারেক রহমানেরও একটা শিল্ড হিসাবে কাজ করার যোগ্যতা ইউনূসের আছে। সেটা বিবেচনায় তারেক রহমান ইউনূসকে রাষ্ট্রপতি করতে পারে, কতই করতে পারে, আমি জানি না কি করবে না করবে। সুতরাং ইউনূসের কে বিশ্বাস না করলেও ইউনূসের কে ব্যবহার করার জন্য তো মানে চাপ থাকবে তারেক রহমানের উপর। আর ইউনূসও ব্যবহৃত হইতে চাবে, কারণ হলো একজন অপরাধী কোহ্যাবিট করা ছাড়া কিন্তু, আর যেহেতু বয়স হয়ে গেছে, বাকি যাতে যে কয় বছর বাঁচে, এই কয় বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আশেপাশে থাকতে পারলে ইউনূস সবচেয়ে নিরাপদ থাকবে। তবে আমি চাই ইউনূস বাংলাদেশেই থাকুক, রাষ্ট্রপতি হয়ে থাকুক, প্রধানমন্ত্রী হয়ে না থাকুক, যেই থাকুক, এদের যখন পতন হবে ইউনূস যেন সেই মুহূর্তে বাংলাদেশে থাকে। এইটা হলো আমার ব্যক্তিগতভাবে চাওয়া। আদির যে খুনিদের ধরার কথা বলে হঠাৎ করে আমরা ইনকলাব মঞ্চকে আবার গ্যাদারিং করতে দেখলাম। ওদের তো নিজস্ব লোক নাই, সব জামাতের লোকজন, জামাত শিবিরের লোকজন। এরা একটা পরিস্থিতি করছিল, কিন্তু এর মাঝে খালেদা জিয়ার ঘটনাটা সামনে আসলো। এটা কি সবকিছু ধরা পড়ছে? যখনই তারা পরিস্থিতি করতে চায় তখনই বলা হয় তারা ইলেকশনটা চায় না, ইলেকশন হলেই তো তার ক্ষমতাটা যাবে গিয়া। আপনি কি মনে করেন ইলেকশন হবে এখনো? ইলেকশন না হওয়ার পেছনে তো দেখুন, বরাবরের মতো একই কথা বলবো যে ইলেকশন হলে ইউনূসের স্বার্থ কিছুটা খর্ব হবে, জামাতের স্বার্থ আরেকটু বেশি খর্ব হবে। জঙ্গি সন্ত্রাসী 24-এর ফোরফ্রন্টে যারা ছিল, এনসিপি ইত্যাদি, এদের স্বার্থ একটু বেশি ক্ষুণ্ণ হবে। এরা তো আন্তরিকভাবে ইলেকশনটা চাইবে না,
কিন্তু আবার ইলেকশনের জন্য এক ধরনের প্রেশার তো আছে, বিএনপি তো চাচ্ছে যে এখনই ইলেকশন হয়ে যায়। আর এই এনসিপি বলুন, 24-এর জঙ্গি সন্ত্রাসীদের সবচেয়ে মাসল পাওয়ার তো ছিল বিএনপি, তাই না? ওদের তো নানানভাবে ক্যালকুলেট করতে হচ্ছে বিষয়টাকে। সুতরাং সেক্ষেত্রে ইলেকশনটাও একটা কিন্তু রিয়েলিটি হিসাবে দেখা দিয়েছে। এখন যদি জামাত যেহেতু 24শে আগস্টের আপনার একটা ষড়যন্ত্র সাফল্য পেল, এই ইলেকশনের আগের দিন পর্যন্ত জামাত যে আরো কোনো বড় সাফল্য পাবে না এটা যেমন বলা যায় না, অর্থাৎ বড় সাফল্য পাওয়া মানে ইলেকশন বানচাল করার মতো কোনো ধরনের কাজ করে ফেলা, সেটাও হতে পারে। আর সেটা না হলে ইলেকশন হবে, দুদিকে সম্ভাবনা আছে। মোট কথা হলো যেটাই হোক, ইলেকশন হোক কি হোক, বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে না আর কি। আর ওই যে এনসিপির যে জামাতে যাওয়া, এটাই কি হওয়া অবধারিত ছিল তাদের সিকিউরিটির জন্য ভবিষ্যতে? তারা বিএনপি এটাই অবধারিত না কেন? এই সন্ত্রাসীগুলো তো এসছে জামাতের জঙ্গি, এরা সবাই শিবির ছিল। এদেরকে বাংলাদেশের মানুষ বলে যে বুঝতে পারে না, মানে এখন যে নুরুল কবিররাও একটু হাহুতাশ করছে, এটা তো পুরো ওদের সীমাবদ্ধতা বলবো, না হলে শয়তানি বলবো। এটা তো আমরা 24 সালেই বুঝতে পেরেছি যে এগুলা জামাতেরই লোকজন, বিভিন্নভাবে জামাত বিভিন্ন টিম করে রাস্তায় ছেড়েছে, এবি পার্টি, এনসিপি, এই সন্ত্রাসীরা। এরা যখনই বিপদে পড়বে, জামাত আবার নেমো খারাপ না, সুতরাং এদেরকে আশ্রয় দিবে। এটা আশ্রয়েরও জিনিস হতে পারে, আর একটা নতুন নাটকও হতে পারে। তবে এই সন্ত্রাসীগুলা জামাতের আগেই ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে, কারণ হলো ওদের বেয়াদবি, নিষ্ঠুরতা। যেইভাবে ওরা নিষ্ঠুরতা করেছে বাংলাদেশ জাতির সাথে, এখন এরা বিদেশে পালিয়ে যাওয়ার কথা মানে বলছে। আপনার ওই যে সবচেয়ে জঘন্য জঙ্গিদের একটা মাহফুজ, ওর একটা ফটো কার্ড দেখলাম, সে বলছে আমি বিদেশে পালিয়ে যাব। দেখেন, এই মাহফুজকে ইউনুস ম্যাটিকুলাস ডিজাইন হিসাবে করেছে, কত জ্ঞানী মেধাবী। আজকে যখন এই ছেলেটা দেখেন দিশেহারা, এগুলা সব অথর্ব জঙ্গি, এদের বুদ্ধি শুদ্ধি সবই হাঁটুর কাছে, এবং জামাত এদেরকে প্রোটেকশন দিবে, কারণ এগুলো জামাতেরই লোক। এখানে কারো কোনো দ্বিধা কেন থাকে আমি তো বুঝি না। দ্বিধা থাকাটাই তো অসততা, অথবা আপনার সীমাবদ্ধতা, পরিস্থিতি বোঝার। জামাত কিন্তু বেশ কিছু বিভিন্ন শাখায় প্রচুর লোক নিয়ে, যেমন হিন্দুদের অনেককে জামাত দলভুক্ত করেছে, একজন ক্যান্ডিডেটও করেছে। আমাদের পরিচিত কিছু সাংবাদিক তারা কিন্তু জামাতে যোগদান করেছেন এবং বিভিন্ন টক শো করছেন। তেমন একজন সাংবাদিকের টক শোতে আমি শুনছিলাম যে এই যে উনি খুব 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 প্রকাশ করছেন যে এনসিপি যে জামাতে যাওয়া কেন কথা হচ্ছে, জামাতে তো সবাই গেছে, এটা তো কথা হওয়ার কথা না। উনি বলছিলেন নানা কিছু হবে এর মাঝে, 3 তারিখের দিকে আরো অনেক স্পষ্ট হবে, আসলে কিন্তু ইলেকশন হবে না। জানি না, ইলেকশন না হলে তো এটা জামাতের জন্য খুবই ভালো, আবার খুবই খারাপও হয়ে যেতে পারে। আপনার মানে বিষয়টা এমন সোজা না যে ইলেকশনটাকে বানচাল করতে পারলেই জামাত বেঁচে যাবে। আসলে 24 সালে জামাতের যে সার্থকতা, এটাই বাংলাদেশে তাদের সার্থকতা চূড়ান্ত। আপনার যে কোনো চূড়ান্ত সার্থকতার পর আর কিছু থাকে না, এরপরে পতন আসে। বাংলাদেশে জামাত অনেক উৎপাত করেছে। বাংলাদেশের আপনার শুধু ইতিহাসের সাথে বেয়াদবি তা না, বাংলাদেশের সমৃদ্ধির পেছনে বলুন, বিকাশের পেছনে বলুন, জামাত হলো সবচেয়ে বড় বাধা। সেটাও বাংলাদেশের মানুষ এখন বুঝে যাচ্ছে ধীরে ধীরে। সুতরাং জামাতের কিন্তু করুণ পরিণতি হবে বাংলাদেশে, এবং সেটাই তারা প্রাপ্য। এই জামাত যেখানে তাদের সৃষ্টি, যেখানে তাদের, আমি ভারতের কথা বলছি না, মানে ভারতের সৃষ্টি পাকিস্তান ওইটা না, তাদের যে মূল ঘর সেই পাকিস্তানের জামাতের, দেখেন জামাত আরো কোনোদিন স্বপ্নেও দেখবে না যে তারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে শাসন করবে। সেই জামাত বাংলাদেশে স্বপ্ন দেখে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশ শাসন করবে। আপনি এর অধ্যত্বটা চিন্তা করেন। এটা তো আসলে আপনি ইতিহাসের সাথে আসলে লড়ে পারা যায় না। পারা যেত, কিন্তু সেই যুগটা আর নাই। সারা পৃথিবী জামাত বিরোধী। জামাত যেভাবে চায়, জামাত যেভাবে চিন্তা করে, জামাত যে জিনিসগুলো চায় সেগুলো পৃথিবী চায় না। ফলে হয় কি, জামাতেরকে আমরা অনেক চতুর এগুলো বুঝি, কিন্তু তাদেরও তো চিন্তা ভাবনার সীমাবদ্ধতা আছে। জঙ্গিদের চিন্তা কত দূর আর ওঠে। সুতরাং জামাতের 24-এ যে সাফল্য দেখিয়েছে ওটাই। এরপরে যাই দেখুক, জামাতের আপনি শুধু পতনই দেখবেন, এবং একটা নিষ্ঠুর পতন দেখবেন, এবং একটা ফেয়ার পতন দেখবেন জামাতের। সেটার জন্য হয়তো আমাদের কতদিন অপেক্ষা করতে হবে, এটা নির্ভর করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কতটা প্রজ্ঞার সাথে
পরিস্থিতি, প্রতিটা জিনিস মোকাবেলা করি। কিন্তু এদের পরাজয়, এদের ধ্বংস বাংলাদেশে আর ঠেকানোর কোনো উপায় নেই। এটা নির্ধারিত হয়ে গেছে সেই 5 আগস্ট, যেইভাবে যে তাণ্ডব ওরা করেছে সেদিনই ওটা নির্ধারিত হয়ে গেছে। এটা শুধু বাস্তব রূপটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।